আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, উল্টো রথে চলছে দেশ। রথ শব্দটি আমাদের দেশে একটি প্রাচীন প্রমিত শব্দ। রাজারা যে ঘোড়ার গাড়িতে চলতেন সেটিকে সাধারণত রথ বলা হতো। আমাদের সাধারণ মানুষের যে ঘোড়ার গাড়ি আর রাজাদের যে ঘোড়ার গাড়ি, এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তো রাজাদের রথ কেমন হয় বা ঘোড়ার গাড়ি কেমন হয়, এটা যদি দেখতে চান তাহলে ইংল্যান্ডে এখনও এই রথ প্রথা চালু রয়েছে। ইংল্যান্ডের রাজা বা রানী তাদের যে বার্ষিক রাষ্ট্রীয় অভিষেক হয় বা তাদের যে রয়্যাল গার্ড রেজিমেন্ট রয়েছে, সেই গার্ড রেজিমেন্টের যে বার্ষিক কুচকাওয়াজ হয়, সেখানে ৮ ঘোড়া বা ১০ ঘোড়া চালিত যে রথ বা ঘোড়ার গাড়ি, এটি প্রদর্শিত হয়। তো সেটা আমরা দেখি। যারা এই ঘোড়ার রথী হন, মানে ঘোড়া যারা চালান, তারা অত্যন্ত যাকে বলা হয় উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা আমাদের দেশের সাধারণ ঘোড়সওয়ারের মতো নন। এই যে রাজা বা রানীর যে রথ যিনি পরিচালনা করেন, ঘোড়ার সওয়ার, তিনি অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান এবং যাকে বলা হয় উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তা। এটা হাজার বছর ধরে চলে আসছে। মহাভারতের যুগে এটা কেমন ছিল? হিন্দুদের অন্যতম দেবতা কৃষ্ণ। মূলত যখন মহাভারতের যুদ্ধটা হলো, তখন দুটো পক্ষ। একটি পক্ষ হলো পাণ্ডব, আর একটি পক্ষ হলো কৌরব। তো পাণ্ডবদের যিনি সেনাপতি অর্জুন, সেই অর্জুন যে রথে চড়তেন বা যে রথে চড়ে তিনি যুদ্ধ পরিচালনা করতেন, সেই রথের যিনি রথী, মানে রথ যিনি চালক, তিনি ছিলেন কৃষ্ণ। তিনি রথ চালাতেন এবং তার উপরে কিন্তু আসলে অর্জুনের বীরত্ব এবং সফলতা লাভ নির্ভর করে। তো সেই থেকে আমাদের যে বাংলা ভাষা এবং সাহিত্যে রথ এবং রথী খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আমরা যে বলি রথী মহারথী, তো ওই যে ঘোড়ার যে চালক, রাজার ঘোড়ার যে চালক, তিনি আসলে রথী। আর এই রথী যখন অবসর গ্রহণ করেন, বয়স হয়ে যায়, তখন তিনি হয়ে যান মহারথী। এখন আপনি গুলিস্তানে যারা ঘোড়া চালায়, তাদের সঙ্গে যদি রথীর তুলনা করেন বা বুড়া কোনো ঘোড়া চালককে যদি মহারথী বলেন, তাহলে হবে না। এখানে রথী এবং মহারথী এই শব্দটির সঙ্গে রাজনীতি জড়িত, রাজ সিংহাসন জড়িত, রাজার কর্ম জড়িত। একটা সময় ঘোড়া কেন্দ্রিক ইকোনমি ছিল, ঘোড়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। ক্যাভালরি, যেটিকে আমরা বলি ঘোড়সওয়ার, একটি দেশের রাজনীতিতে সেই দেশটি তত বেশি শক্তিশালী অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর কাছে, যার সেনাবাহিনীতে অশ্বারোহীর সংখ্যা বেশি ছিল। আচ্ছা, ঘোড়ায় চড়ে চড়ে যারা যুদ্ধ করতেন, একইভাবে ভারতবর্ষে ১০ লাখ অশ্বারোহী ছিল সম্রাট আওরঙ্গজেবের জামানাতে। তাহলে এই ১০ লাখ অশ্বারোহী যার আন্ডারে ছিল, তিনি ছিলেন ঘোড়া মন্ত্রী, মানে হর্স মিনিস্টার। হর্স মিনিস্টারের পরে যিনি প্রধান ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন যাকে বলা হয় অশ্বরক্ষক, ঘোড়া রক্ষক, আস্তাবল প্রধান। এই ঘোড়ার চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, আমাদের এখন সেন্ট্রাল ব্যাংকের প্রধান কিংবা আমাদের সেনাবাহিনীর যে ইউনিটগুলো, সেই ইউনিটের মধ্যে আপনারা ভালো বলতে পারবেন যারা সেনাবাহিনীতে আছেন, যিনি কামানগুলোর রক্ষণাবেক্ষণ করেন বা যিনি কোদ বা অস্ত্র রক্ষণাবেক্ষণ করেন, তার কেমন মর্যাদা। তো ওই সময়টাতে এমনকি অর্থমন্ত্রীর চাইতেও আস্তাবল মন্ত্রী বা ঘোড়া মন্ত্রীর গুরুত্ব
অনেক বেশি ছিল। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন রাজার কবুতর রক্ষক। তখন যে ডাক বিভাগ, মানে রাজার যে ডাক বিভাগ, সেই ডাক বিভাগের মানে রাজকীয় যে আদেশগুলো, এই আদেশগুলো সারা সাম্রাজ্যে পাঠানোর জন্য তারা কি করত, এই রাজকীয় কতগুলো ডাকঘর ছিল, এই ডাকঘরগুলো পরিচালিত হতো কবুতর দ্বারা। ইটস ভেরি সিক্রেট, একেবারে মানে গোপনীয় ফাইল, রেড ফাইল। এই কবুতরগুলো প্রশিক্ষণ দিয়ে, যেমন দেখা গেল যে ঢাকা থেকে একটা কবুতর নারায়ণগঞ্জ গেল, নারায়ণগঞ্জ গিয়ে সে চিঠি ওখানকার যিনি কবুতর রক্ষক তার কাছে দিলেন, সেই কবুতর রক্ষক আবার আরেকটি চিঠি দিয়ে সে নারায়ণগঞ্জ থেকে পাঠিয়ে দিল মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে চলে গেল ভাঙ্গা ফরিদপুর, ফরিদপুর থেকে চলে গেল গোপালগঞ্জ। এইভাবে আপনি চিন্তা করেন যে যখন এই কবুতরের মাধ্যমে রাজকীয় বার্তা আদান প্রদান হতো, ঘোড়া দিয়ে, কিন্তু এটা ঘোড়া দিয়ে জেনারেল ডাক হতো, কিন্তু আরও দ্রুতগামী এই ডাক ব্যবস্থা, সরকারি যে ফরমান মুহূর্তের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, ডাক ব্যবস্থা, এটা কবুতরের মাধ্যমে করা হতো। এবং যিনি সেই কবুতর বাহিনীর প্রধান ছিলেন, তিনি আজকের যে ডিজিএফআই বা ডিজিএফআই যে ডিজি, ওনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এখন সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু নিয়মকানুন পাল্টায়নি, ওই আগের মতোই সব কিছু আছে। আগের মতো গোয়েন্দা, আগের মতো এরকম, শুধুমাত্র ঘোড়ার জায়গায় হয়তো কামান আসছে, ঘোড়ার জায়গায় হয়তো এখন গাড়ি আসছে, লজিস্টিক ডিপার্টমেন্ট আছে, তারপরে এখন ইনফ্যান্ট্রি আসছে, পদাতিক সৈন্যদের সংখ্যা বেশি আসছে ঘোড়সওয়ারের পরিবর্তে, এরকম নানা রকম পরিবর্তন আসছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থারও নানা রকম যাকে বলা হয় স্তর আছে। যে স্তর সুলতান সুলেমানের জমানাতে ছিল, আকবরের জমানাতে ছিল, আলেকজান্ডারের জমানাতে ছিল, দারায়ুস, সারগন সবার জমানাতে ছিল, ঠিক এই জমানাতেও সেই জিনিসটা আছে। এবং এখানে যখন ফেল করে, কোনো কবুতর বাহিনী ফেল করে, কোনো আস্তাবল বাহিনী ফেল করে, আস্তাবল মন্ত্রী ফেল করে, এমনকি চন্দ্রগুপ্ত মৌর্যের, আমি আর একটা ভিডিও করব, তার যে একটা মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, বেশ্যাদের মন্ত্রী, এই বেশ্যাদের মন্ত্রী যখন ফেল করে, তখন সেই রাষ্ট্রের পতন ঘটে, সবসময় পতন ঘটে। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রেই তার যে গোয়েন্দা বাহিনীগুলো রয়েছে, সেন্সিটিভ যে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, সেখানে রাজা সবচেয়ে বিশ্বস্ত লোক নিয়োগ করে এবং রাজাকে ওই গোয়েন্দা কর্মকাণ্ডের ব্যাপারে ওয়াকিফাল হতে হয়, এবং কাকে নিয়োগ দেবেন সেই ব্যাপারে রাজাকে সিদ্ধান্ত নিতে হয়, এবং রাজা যদি সেই সিদ্ধান্ত নিতে ভুল করেন, তার সর্বনাশ কেউ রুখতে পারবে না। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার, এই যে এখন ডিজেলের দাম নিয়ে সমস্যা হচ্ছে, এখন হঠাৎ করে তারেক রহমান সাহেবকে সবাই গালাগাল করছে, এটা তো হওয়ার কথা না, ডিজেল সমস্যা হওয়ারই কথা না, তারেক রহমান সাহেবকে গালাগাল করারই কথা না। এরপর ইসলামী ব্যাংক নিয়ে যে সমস্যা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে যে সমস্যা হচ্ছে, ভারতের সাথে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানের সাথে যে সমস্যা হচ্ছে, চীনের সাথে সমস্যা হচ্ছে, এগুলোর প্রত্যেকটার পেছনে দেশি এবং বিদেশি চক্রান্ত রয়েছে। এবং এই চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য ওই আগের জমানার মতো এখনও গোয়েন্দাগিরি করবে বা গোয়েন্দাগিরি চলে এরকম অফিস রয়েছে। যেমন ধরুন আমাদের বিদেশি দূতাবাসগুলো, প্রায় সব দূতাবাসে একজন করে মিলিটারি অ্যাটাচে থাকে, যিনি সামরিক বাহিনীর একজন প্রতিনিধি থাকেন বড় বড় রাষ্ট্রগুলোতে। এর বাইরে ডিজে, ডিএফআই, এনএসআই, এমনকি পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদেরও যে বিভাগের বিভিন্ন লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটাচ থাকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দূতাবাসে তারা কখনো কখনো রাষ্ট্রদূতের মানে ভূমিকায় পালন করে। অর্থাৎ দেখা গেল যে রাষ্ট্রদূত বা ডেপুটি অ্যাম্বাসেডার হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু মূলত ডিজিএফআই এর লোক। তো তারা প্রফেশনালি যে দায়িত্বগুলো পালন করেন, তারপর যে তথ্য এবং উপাত্তগুলো রাজাকে দেন,
সরকার প্রধানকে দেন, প্রধানমন্ত্রীকে দেন, রাষ্ট্রপ্রধানকে দেন, ওটার উপরে কিন্তু সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি সেগুলো নির্ভর করে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে আমাদের দেশে তো এরকম অসংখ্য গোয়েন্দা সংস্থাগুলো আছে। পুলিশে অন্তত পক্ষে 10-12টা গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে। এরপরে অন্যান্য যে সকল বাহিনীগুলো রয়েছে, যেমন আনসার আছে, বিজিবি আছে, তাদেরও কিন্তু নিজস্ব একটা গোয়েন্দা ইউনিট আছে। তো এরপরে বাংলাদেশ ব্যাংকের একটা গোয়েন্দা ইউনিট আছে, জাতীয় রাজস্ব বোর্ডের একটা গোয়েন্দা ইউনিট আছে, দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট আছে। এরকম অসংখ্য, মানে এই রাষ্ট্রের অন্তত 100টি গোয়েন্দা ইউনিট আছে। এখন জনাব তারেক রহমান সাহেব, যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি তাদের সবার নাম জানেন? তাদের সঙ্গে কি তার এ যাবৎকালে বৈঠক হয়েছে যে কেন ব্যাংকিং সেক্টরে এখনো সমস্যা চলছে? কেন জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা যাচ্ছে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এবং এখন পর্যন্ত মানে লক্ষ্যমাত্রা অর্জন করা তো দূরের কথা, লক্ষ্যমাত্রার ধারের কাছে যাওয়া যাচ্ছে না। এবং এই যে রাজস্ব আদায়ে যে ঘাটতি, সেই ঘাটতির ফলে কী আর্থিক ক্ষতি হতে পারে, কী ঝুঁকি তৈরি হতে পারে, এই বিষয়গুলো কি তার গোয়েন্দাদের কাছ থেকে তিনি জেনেছেন? এই বিষয়গুলো গোয়েন্দারা একভাবে বলবেন, আর বিশেষজ্ঞ যারা আছেন, অর্থনীতিবিদরা আছেন, তারা বলবেন বিপরীতটি। অর্থাৎ অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা যে সকল কথা বলবেন, তার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা ইউনিট, কিংবা দুর্নীতি দমন কমিশনের যে গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, তাদের বক্তব্য এক হবেন। এগুলোকে কম্পাইল করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। এবং সেই প্রধানমন্ত্রী যদি এই কাজগুলো সুন্দরভাবে করেন, তাহলে একটা দেশ সুন্দরভাবে চলে। আর যদি সেটাই তিনি না করেন, আর্থিক বিপর্যস্ত হবে, দেশ থেকে টাকা পাচার হবে, দুর্নীতি বাড়বে, মানুষ ধরাকে সরাক জ্ঞান করবে, যে যার মতো চলবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে না। এরপর মানুষজন প্রধানমন্ত্রীকে গালাগালি করবে, রাজপথ উত্তপ্ত হবে, মারামারি, হানাহানি, কাটাকাটি হবে, মামলা মোকদ্দমা বাড়বে এবং সরকার পতন হবে। কাজেই এই যে গোয়েন্দা রিপোর্ট এটা কতটা গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ সরকার বাহাদুর যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তারা যদি বোঝেন, দেখেন, তাহলে হয়তো আমার যে শ্রম, এই যে আমি কথাগুলো বলছি, এটা কিছুটা হলেও সফল হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।